সবাইকে স্বাগত 2021 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণীর বাংলার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটি পার্টের উত্তর আমি এই ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটা শেষ মতো দেখবে। আর পার্ট 1 এর প্রথম প্রশ্নটা হলো, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনের এমন মনে হওয়ার কারণ কি? ঠিক আছে, এখন প্রথম প্রশ্নের উত্তর তোমরা কীভাবে লিখবে দেখে নাও। প্রথম প্রশ্নের উত্তরটা আমি লিখেছি। প্রথমে লিখবে, আশাপূর্ণা দেবীর রচিত জ্ঞানচক্ষু গল্পে আজ বলতে সেই দিনের কথা বলা হয়েছে যেদিন তপনের মাসি ও মেসোমশাই সন্ধ্যাতারা পত্রিকার সংস্করণ নিয়ে বাড়িতে আসেন, যেটিতে প্রকাশিত হয় তপনের প্রথম গল্প। শিশুমন কোমল হয়, যা সামান্য আঘাতেই মুচড়ে পড়ে। এক্ষেত্রেও তাই ঘটেছে। তপনের লেখক সম্পর্কে যে ধারণা ছিল তা তপনের ছোট লেখক মেসোমশাইকে দেখে শেষ হয়ে যায়। এখানে দেখতে পাবে যে লেখকের উপরে অ্যারোসিনোতে মেসো লেখা আছে, এখানে লিখতে একটু প্রবলেম হয়েছিল, তাই এখানে পরে লেখা হয়েছে, উপরে মেসো কথাটা লেখা আছে। তপন উৎফুল্ল হয়ে একটি গোটা গল্প লিখে ফেলে, যা তপন তার সব থেকে প্রিয় ছোটো মাসিকে দেখালে মাসির পীড়াপিড়িতে মেসোর হাত ধরে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়। তপন গর্ব অনুভব করে, কিন্তু তপনের গর্ব মাটিতে মিশে যায় গল্পটি পড়ার সময়। কারণ গল্পে তপনের লেখার লেশ মাত্র ছিল না, শুধুমাত্র একটু কারেকশনের নামে পুরো গল্পটাই বদলে গিয়েছিল। এতে তপনের লেখক সত্তা অপমানিত হয় ও তার চোখে জল চলে আসে। এর জন্যই এই দিনটি তপনের জীবনে সবচেয়ে দুঃখের দিন। এই ছিল প্রথম প্রশ্নের উত্তর, এইভাবে লিখে নেবে। 2 নম্বর প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, এই উপলব্ধির মর্মার্থ লেখো। তা 2 নম্বর প্রশ্নের উত্তর কী হবে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথমে লিখবে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ইতিহাসহীনতার প্রতি দিক নির্দেশ করেছেন। ইতিহাস বিশ্বে শাসক ও সাম্রাজ্যবাদীদের মধ্যে লিপিবদ্ধ থাকে। ইতিহাসে দুর্বলের বাস্তব ছবি কখনোই ফুটে ওঠে না। বর্তমান সময়ে হিংসা ও সাধারণ মানুষের দুরবস্থার কথা বলতে গিয়ে ইতিহাসের প্রসঙ্গকে এনেছেন। কোনো দেশ কিংবা জাতির সমাজ, সভ্যতা ও সংস্কৃতির বিবর্তনের ধারাবাহিক ভাষ্য ও বিশ্লেষণকে কেন্দ্র করে গড়ে ওঠে মানুষের ইতিহাস। কিন্তু প্রথাগত ইতিহাসে প্রাধান্য পায় শাসকদের স্বার্থ। ক্ষমতাবান শাসকের দ্বারা নিয়ন্ত্রিত ইতিহাসে মানুষের অবস্থার যথার্থতা প্রতিফলন ঘটে না, কারণ ইতিহাস নিয়ন্ত্রিত হয় ক্ষমতাবানের দ্বারা। ইতিহাস সাধারণ মানুষের জন্য নয়। ক্ষমতাবান শাসকদের আড়ালে থাকা বিস্তৃত তাচ্ছিল্যের সামগ্রী হলো ইতিহাস। এই ছিল 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্ন, এলো মানুষ ধরার দল, তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল? 3 নম্বর প্রশ্নের উত্তর কেমন হবে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। প্রথমে লিখবে, রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটিতে আফ্রিকার আদিম সময় থেকে তার নানান রূপের ছবি তুলে ধরেছেন। সৃষ্টির আদিতে প্রকৃতির খেয়ালে তৈরি হয়েছিল আফ্রিকা। আদিম প্রকৃতিকে নিজের মতো করে তুলেছিল, বাকি পৃথিবীর কাছে সে ছিল অপরিচিত। এবার সেকেন্ড পয়েন্টটা লিখবে, মানে পয়েন্ট প্যারা করে লিখবে, পরবর্তীকালে সভ্য সমাজের দৃষ্টিকোণ পড়ে এই অন্ধকারাচ্ছন্ন মহাদেশের উপরে। ক্রমে ক্রমে আফ্রিকা হয়ে ওঠে কৃতদাস যোগানের ক্ষেত্র পশ্চিমী দেশগুলোর জন্য। এমনকি সে দেশের আদিম প্রকৃতির কোলে লুকিয়ে থাকা সম্পদও তাদের নজর এড়োয়নি। পৃথিবীর তথাকথিত সভ্য দেশগুলির লোভ আর অমানবিকতায় লুণ্ঠিত হয় আফ্রিকা। আফ্রিকার ধুলোমাটি কাদা হয় সেখানকার মানুষের রক্ত ও কান্নায়। লেখা হয় আফ্রিকার অপমানের ইতিহাস। আফ্রিকাকে বন্দী হতে হয় ঔপনিবেশিক সভ্যতার হাতে। এই ছিল 3 নম্বর প্রশ্নের উত্তর। 4 নম্বর প্রশ্ন, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। প্রবন্ধ অনুসরণে মন্তব্যটি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্নের উত্তর, প্রাবন্ধিক শ্রীপান্ত হারিয়ে যাওয়া কালি কলমের ঐতিহাসিক যাত্রাপথের এক প্রাণবন্ত বিবরণ পেশ করেছেন। সুমেরীয়দের নলখাগড়া, ফিনিশীয়দের হাড় কিংবা চীনাদের তুলির হাত ধরে খ্রিস্টের জন্মেরও কত আগে জন্মেছিল কলম। আবার রোমান সম্রাট জুলিয়াস সিজার কলম হিসেবে ব্যবহার করতেন স্টাইলাস। পরে এই জ্ঞানাঞ্জন শলাকায় বিবর্তনের পথ ধরে লেখকদের ছোটোবেলার হয়ে উঠেছিল বাঁশের কঞ্চির কলম। রান্নার কড়াইয়ের তলার কালি লাউ পাতা দিয়ে তুলে জলে গুলে খুন্তির সেকা দিয়ে কলম তৈরি করা হতো। তারপর ফাউন্টেন পেনের আবিষ্কার কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটালো। সে সময় কলম, কালি, দোয়াতের নানাবিধ এসব আয়োজনে লেখালেখি যেন একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়ে উঠত।
এই ছিল 4 নম্বর প্রশ্নের উত্তর। 5 নম্বর প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কবিতা অনুসরণে পরিস্থিতিটির পরিচয় দাও। 5 নম্বর প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। উত্তরটা লিখবে, পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় আগ্নেয় পাহাড়ের ন্যায় রক্তক্ষয়ী যুদ্ধের ভয়ঙ্কর লিলিহান আগুনে চূর্ণ হয়েছিল কথকের বাড়ি। একদা যে বাড়ির বারান্দায় তিনি ঘুমোতেন ধ্বংস হয়েছে কবির গোলাপি গাছ, চিমনি ও জলতরঙ্গ। এবার প্যারা করে লিখবে, সময় পেরিয়ে যখন যথার্থতায় আহ্বান হয়, পরিবর্তনের প্রয়োজন আসে, তখন বিপ্লবের যুদ্ধ অবিসম্ভাবী হয়ে ওঠে। প্রবল লড়াইয়ে যে হত্যালীলা চলে তাতে রেহাই পায় না শিশুরাও, ধ্বংস হয় কবির স্বাদের বাড়ি। যেখানে ছিল শহর সেখানে ধ্বংস স্তূপের চিহ্ন হয়ে পড়ে থাকে কাঠ কয়লা, দোমড়ানো লোহা আর মৃত পাথরের বিভৎস মূর্তির মাথা। কতকের প্রিয় স্মৃতিময় জিনিস চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল সব যুদ্ধের আগুনে। এই ছিল 5 নম্বর প্রশ্নের উত্তর। 6 নম্বর প্রশ্ন, অনুক্ত কর্তা বলতে কী বোঝো? তা 6 নম্বর প্রশ্নের উত্তর করতে হলে প্রথমে তোমরা হেডিং করে নেবে অনুক্ত কর্তা, তারপরে আমি যেটা লিখেছি এটা লিখবে। আর কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তা প্রধান রূপে উক্ত হয় না, এই জন্য একে কি বলা হয়? অনুক্ত কর্তা। ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, অকারক পদ কয় প্রকার ও কী কী? উত্তর হবে অকারক পদ 2 প্রকার, যথা সম্বন্ধ পদ এবং 2 নম্বর দিয়ে লিখবে সম্বোধন পদ। 8 নম্বর প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলা হয়? উত্তরটা করার আগে তোমরা হেডিং করে নেবে তির্যক বিভক্তি, তারপরে লিখবে যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে বলা হয় তির্যক বিভক্তি। তারপর যেমন দিয়ে এ অন্তঃসূজ। তা তোমাদের পার্ট 2তে যে প্রশ্নগুলো আছে তার প্রথম প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, এবং 1 নম্বর প্রশ্নে 4টি এমসিকিউ দেওয়া হয়েছে তোমাদের। 4টি এমসিকিউর মধ্যে যে অপশনটা সঠিক হবে সেটা বেছে নিয়ে লিখতে হবে। তাই 1.1-এর প্রশ্নটা হলো, তপন গভীরভাবে সংকল্প করে। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে লাস্টের অপশন, অর্থাৎ ঘ নম্বর অপশন, তপন নিজে গিয়ে লেখা জমা দেবে। তোমাদের বলে রাখি এই প্রশ্নগুলো লেখার আগে প্রশ্নটা লিখে রাখবে, তারপরে যেভাবে উত্তরটা করেছে এভাবে লিখবে। 1.2-এর প্রশ্ন, ডুবে ছিল ধ্যানে, কত দিনের ধ্যান? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গ নম্বর অপশন, 1000 বছর। 1.3-এর প্রশ্ন, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল, উত্তর হয়ে যাবে খ নম্বর অপশন, রিজার্ভার পেন। 1.4-এর প্রশ্ন, যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় সে হলো, উত্তর হয়ে যাবে অপশন খ, অর্থাৎ প্রযোজক কর্তা। এই ছিল তোমাদের 1 নম্বর প্রশ্নের যে 4টি এমসিকিউ তার উত্তর। 2 নম্বর প্রশ্ন, কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, অর্থাৎ 2 নম্বরের প্রশ্নগুলোর শর্ট প্রশ্ন 20টি শব্দের মধ্যে লিখতে হবে। তা 2.1-এর প্রশ্নটা হলো, কে কার বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়েছিল? এক্ষেত্রে উত্তরটা হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় আলোচ্য অংশে বলা হয়েছে, উত্তাল সমুদ্রের বাহু যেন প্রাচী ধরিত্রী অর্থাৎ পৃথিবীর পূর্ব দিকের দেশগুলির থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়েছিল। 2.2-এর প্রশ্ন, ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? এক্ষেত্রে উত্তরটা হবে, প্রথমে হেডিং করে নেবে ক্যালিগ্রাফিস্ট, তারপরে লিখবে শ্রীকান্তের লেখা হারিয়ে যাওয়া কালি কলম গল্পে কবি বলেছেন যে যারা শিল্পী কুশলী বা ওস্তাদ কলমবাজ তাদেরকে ক্যালিগ্রাফিস্ট বলে। 2.3-এর প্রশ্ন, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটা? এক্ষেত্রে উত্তরটা হবে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে যখন তপন জানতে পারে যে তার নতুন মেশো লেখক, তখন সেও একটা গল্প লিখবে বলে ভাবে এবং সে তার স্কুলে ভর্তি হওয়ার অভিজ্ঞতা নিয়ে একটি গল্প লেখে। সেই গল্পটা কোনোভাবে ছোটো মাসির হাতে আসে। ছোটো মাসি তার স্বামীকে সেই গল্পটা ছাপিয়ে দিতে বলেন। এই কথাটাই বিকেলে চায়ের টেবিলে ওঠে। ঠিক আছে, এই ছিল 2.3-এর উত্তর। 2.4-এর প্রশ্ন, সম্বন্ধপদকে কারক বলা যায় কি না কারণ সহ লেখো। এক্ষেত্রে উত্তরটা কী হবে দেখে নাও। বাক্যে যে পদের ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকে না কিন্তু নাম পদের সঙ্গে সম্পর্ক থাকে এমন সম্পর্ক বিশিষ্ট পদ হলো সম্বন্ধপদ। যেমন সতীশের মেয়ে ঘুরতে যাবে, এখানে সতীশের সঙ্গে মেয়ে এর সম্পর্ক আছে কিন্তু যাবে ক্রিয়ার সঙ্গে কোনো সম্বন্ধ নেই। ঠিক আছে, ক্রিয়ার সঙ্গে সম্বন্ধপদের কোনো সম্বন্ধ নেই বলে সম্বন্ধপদকে কারক বলা হয় না। এটাই হবে কিন্তু 2.4-এর উত্তর। 3 নম্বর প্রশ্ন, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60 শব্দে উত্তর লেখো। 3.1-এর যে প্রশ্নটা আছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? তপনের
এমনটি মনে হওয়ার কারণটি লেখো। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে অলৌকিক কথার অর্থ যা বাস্তবে সম্ভব নয়। দীর্ঘ অপেক্ষার পরে তপন যেদিন দেখলো যে সত্যি ছোট মেশোর প্রতিশ্রুতি মতো তার গল্প পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেটা তার কাছে অবিশ্বাস্য বলে মনে হয়। কারণ ছাপার অক্ষরে তার লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, এই ঘটনাকে তপনের এতটাই অসম্ভব বলে মনে হয় যে সে সেটাকে অলৌকিক বলে মনে করে। এই ছিল 3.1-এর প্রশ্নের উত্তর। 3.2-এর প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, এই উপলব্ধির মর্মার্থ লেখো। উত্তরটা এভাবে লিখবে, কবি শঙ্খ ঘোষের লেখা আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি বলেছেন, আমাদের সমাজ ব্যবস্থা পরিচালিত হয় ক্ষমতাবান মানুষদের দ্বারা, আর সমাজের অধিকাংশ সাধারণ মানুষ সব দিক থেকে উপেক্ষিত ও বঞ্চিত থাকে। এখানে বঞ্চিত বানানটা একটু কাটাকাটি হয়েছে, ঠিক করে নেবে। ইতিহাসে তাদের কোনো স্বীকৃতি ঘটে না, যে ইতিহাস তাদের দেওয়া হয় তা হলো বিকৃত ইতিহাস। সাধারণ মানুষ এখানে সমস্ত রকম অধিকার থেকে বঞ্চিত হয়ে দিন কাটায়। আমাদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ এই সাধারণ মানুষেরা নিজেদের মতো করে সব কিছু দেখতে পায় না কিংবা নিজেদের কথা বলতে পারে না। ক্ষমতাশালীদের অনুগ্রহের উপর নির্ভর করে তাদের জীবন কাটাতে হয়। এই মানুষদের কথা কেউ জানে না, তারা খ্যাতিহীন, প্রচারের আলো তাদের থেকে অনেক দূরে থাকে, কিন্তু এরাই সভ্যতার ধারক। তাই এদের দুরবস্থায় পৃথিবীর অস্তিত্বও বিপন্ন হয়। 12 মাস ভিখারি হয়ে থাকা বলতে অন্যের দয়ার উপরে নির্ভর করে বেঁচে থাকাকেই এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, এই ছিল 3.2-এর যে প্রশ্নটা তার উত্তর। 4 নম্বর প্রশ্ন, কম বেশি 150টি শব্দে উত্তর লেখো। 4.1-এর প্রশ্নটা হলো, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। প্রবন্ধ অনুসারে কালি তৈরি পর্বের বর্ণনাটি নিজের ভাষায় লেখো। এখন উত্তরটা কীভাবে লিখবে দেখে নাও। নিখিল সরকার ওরফে শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালি কলম রচনায় উদ্ধৃতাংশটি ব্যবহৃত হয়েছে। এই প্রবন্ধে লেখকের ছোটবেলায় কালি তৈরি নিয়ে প্রচলিত ছড়ার কথা বলেছেন। ছড়াটি হলো, তিল ত্রিফলা শিমুল ছালা শাক দুগ্ধে করি মেলা, লোহপাত্রে লোহাই ঘষি ছিঁড়ে পত্র না ছিঁড়ে মশি। এই ছড়ায় তিল, ত্রিফলা, শিমুল গাছের ছাল, ছাগলের দুধ ইত্যাদি বিভিন্ন উপকরণের কথা আছে। এতগুলি উপকরণ জোগাড় করে কালি তৈরি করা খুব সহজ ছিল না, তাই লেখক অন্য সহজ পথ ধরেন। এবার প্যারা করে লিখবে, লেখকের বাড়ির রান্না হতো কাঠের আগুনে, তাতে কড়াইয়ের তলায় প্রচুর কালি জমত। লাউ পাতা দিয়ে সেই কালি ঘষে তুলে পাথরের বাড়িতে জলে গুলে রাখা হতো। যারা কালি তৈরিতে ওস্তাদ তারা কালি মিশ্রিত জলে হরিতকি ঘষত। কখনো কখনো আতপ চাল ভেঙে পুড়িয়ে এবং তা বেটে জলে মেশানো হতো। এসব ভালো করে মিশিয়ে একটা খুন্তির গোড়ার দিক পুড়িয়ে লাল করে স্পর্শ করালে তা টকবক করে ফুটতো। তারপর ন্যাকড়ায় সেকে মাটির দোয়াতে ভরে নিলেই তৈরি হয়ে যেত কালি। এই ছিল তোমাদের 4.1-এর যে প্রশ্নটা তার সম্পূর্ণ উত্তর। পার্ট 3-এর প্রথম প্রশ্নটা হলো, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বহুরূপী গল্পের আলোকে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এখন এই সকল প্রশ্ন উত্তর করতে হলে তোমাকে প্যারা করে লিখতে হবে। প্রথম প্যারায় লিখবে, উদ্ধৃতিটি সুবোধ ঘোষের বহুরূপী গল্প থেকে গৃহীত। এখানে বক্তা হলেন গল্পের কেন্দ্রীয় চরিত্র বহুরূপী হরিদা। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, হরিদা জগদীশ বাবুর বাড়িতে বিরাগীর ছদ্মবেশে খেলা দেখাতে গিয়ে প্রণামীর টাকা না নিয়ে ফিরে এসেছিলেন। অবাক হয়েছিলেন গল্পের কথক ও তার বন্ধু অনাদি। ভবতোষরা অভাবী হরিদাকে টাকা না নেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করলে হরিদা অভিনয়ের প্রতি শ্রদ্ধা ও একজন আদর্শ শিল্পীর মর্যাদার প্রসঙ্গ তুলে কথাটি বলেছেন। এবার আবার প্যারা চেঞ্জ করবে, তারপরে লিখবে, হরিদা শুধুমাত্র পেশাগত জীবনে বহুরূপী নন, তার ব্যক্তিগত জীবনও নাটকীয় বৈচিত্র্যে ভরা। এখানে বৈচিত্র্যের লাস্টে একটা জফলা দিয়ে নেবে। আপাতদৃষ্টিতে সমাজে অবহেলিত এই পেশায় নিযুক্ত মানুষের মধ্যেও যে সততা, নিষ্ঠা, শ্রদ্ধার মতো গুণগুলি বেঁচে আছে তা লেখক দেখাতে চেয়েছেন এই গল্পে। অভাব হরিদার নিত্যসঙ্গী। হরিদা কিন্তু সেই অভাবকে দূরে সরিয়ে দিতে গতে বাঁধা জীবনে পথে পা বাড়াননি। এসব সম্ভব হয় একমাত্র তার নির্লোভ ও সংযমী জীবনযাপনের জন্যেই। তাই জগদীশবাবুর বাড়িতে বিরাগীর ছদ্মবেশে খেলা দেখাতে গিয়ে অভাবী হরিদা তার দেওয়া সমস্ত সুযোগ প্রত্যাখ্যান করে। কথক ও তার বন্ধুরা যখন অভাবী হরিদাকে প্রণামী না নেওয়ার জন্য কাঠগড়ায় তুলেছেন, হরিদা তখন শিল্প ও শিল্পীর প্রতি শ্রদ্ধা রেখে নির্লিপ্তভাবে বলেছেন,
তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল প্রথম প্রশ্নের কমপ্লিট উত্তর। এবার আমরা 2 নম্বর প্রশ্নটা দেখব। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, ঘোষাবো ও অপবাদ বোধি রিপুকুলে বক্তাকে কোন অপবাদের কথা তিনি বলেছেন, উক্ত অপবাদ ঘোষানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন। মোট 3টি প্রশ্ন আছে, আর 3টি প্রশ্ন উত্তর কীভাবে লিখবে দেখে নাও। প্রথম পার্টের উত্তরটা বক্তাকে, সেক্ষেত্রে উত্তরটা হবে মাইকেল মধুসূদনের অভিষেক থেকে গৃহীত উদ্ধৃতিটির বক্তা হলেন রক্ষকুলের শ্রেষ্ঠ যোদ্ধা ইন্দ্রজিৎ। আচ্ছা, এখানে রক্ষকুলের বানানে এই খিওর মানে ওকার দিয়ে নেবে, মানে র খিওয় ওকার, তারপরে কয়স্যু লয়কার র। ঠিক আছে, রক্ষকুলের শ্রেষ্ঠ যোদ্ধা ইন্দ্রজিৎ, বানানটা একটু ভুল আছে। এবার এর পরের পার্টের উত্তর, মানে অপবাদটা কী ছিল, তাই হেডিং করে নেবে উক্ত অপবাদ। তারপর লিখবে, তিনি প্রমোদ কাননে বিলাসব্য সনে মগ্ন অবস্থায় প্রভাষারূপী লক্ষ্মীর কাছে বীরবাহুর মৃত্যু সংবাদ এবং পিতা রাবণের যুদ্ধযাত্রার প্রস্তুতির কথা শোনেন। লঙ্কার এমন ঘোর দুর্দিনে নিজের ভূমিকায় ক্ষুব্ধ ও অসন্তুষ্ট ইন্দ্রজিৎ আত্মধিক্কার দেন। সেই সঙ্গে যুদ্ধে শত্রুকুলের আমূল বিনাশ ঘটিয়ে সমস্ত অপবাদ মুছে ফেলার সংকল্প করেন। এবার পরবর্তী পার্টের মানে উত্তরটা করব, উক্ত অপবাদ ঘোষানোর প্রস্তুতি বলে একটা হেডিং করে নেবে। তারপরে লিখবে, ইন্দ্রজিতের নির্দেশে দ্রুত গগনচারী রথ এসে উপস্থিত হয়। তিনি রণসাজে সজ্জিত হন। তার যোদ্ধারূপ শুধু দেব সেনাপতি কার্তিক এবং বিহন্নলারূপী অর্জুনের সঙ্গে তুলনীয়। এ সময় স্ত্রী প্রমীলা তার পথ রোধ করে দাঁড়ালে ইন্দ্রজিতের কণ্ঠে ধ্বনিত হয় ভালোবাসা আর আত্মবিশ্বাসের উদ্দীপ্ত বাণী। তারপর প্রাণাধিক প্রিয় বিধুমুখীর কাছ থেকে বিদায় নিয়ে তিনি আকাশপথে লঙ্কাপুরীতে এসে পৌঁছান। তার ধনুকের শিলার টঙ্কারে সমগ্র জলধিসহ লঙ্কা কেঁপে ওঠে। ইন্দ্রজিৎকে দেখে সমস্ত রাক্ষস সৈন্যদল সাহস ও অহংকারে রণহুঙ্কার দিয়ে ওঠে। মধুসূদনের মধ্যে সাহস, সততা এবং বিনয়ের এক আশ্চর্য সংমিশ্রণ দেখা যায়। এই সমস্ত গুণের সাহায্যেই তিনি অসহায় পিতাকে আশ্বস্ত করেন আর দ্বিতীয়বার রাঘবকে বধ করার জন্য রাবণের কাছে অনুমতি চান। পিতা রাবণ প্রথমে ইষ্ট দেবতার পূজা সাঙ্গ করে পরদিন সকালে তাকে যুদ্ধযাত্রার পরামর্শ দেন এবং যথানিয়মে ইন্দ্রজিৎকে সেনাপতি পদে বরণ করে নেন। ঠিক আছে, এই ছিল 2 নম্বর প্রশ্নের কমপ্লিট উত্তর। এবার 3 নম্বর প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমাদের কাছে আমি লজ্জিত, বক্তা কাদের কাছে কেন লজ্জিত তা সিরাজদৌল্লা নাট্যাংশ অনুসরণে আলোচনা করো। এখন 3 নম্বর প্রশ্নের উত্তরটা করতে হলে প্রথমেই লিখবে, সুচেন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাট্যাংশের 2য় অঙ্কের প্রথম দৃশ্যে রাজ দরবারে ফরাসি প্রতিনিধি মসিয়ে লা সহ সমস্ত ফরাসিদের কাছে নিজের অক্ষমতার জন্য নবাব স্বয়ং লজ্জিত বলে জানিয়েছেন। আচ্ছা, এখানে বলে রাখি, এখানে যে মসিয়ে লা সহ যে মসিয়ে আছে, এখানে ময়ের উপর একটা চন্দ্রবিন্দু দিয়ে নেবে, বানানটা একটু লিখতে ভুল হয়েছে। এবার প্যারাসেন্স করে লিখবে, ইংরেজ, ডাচ, পর্তুগিজদের, এখানে পয়কারও দিতে পারো, পাও দিতে পারো, পর্তুগিজদের মতো ফরাসিরাও দীর্ঘকাল বাংলাদেশে বাণিজ্য করেছে। ঔপনিবেশিক প্রতিযোগিতা থাকায় আন্তর্জাতিক ক্ষেত্রে ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব সর্বজন বিদিত। বাংলাতেও সেই শত্রুতা থাকবে, এটাই স্বাভাবিক ছিল, কিন্তু নবাবের সুনজরে থাকার জন্য ফরাসিরা নিরুপদ্রবেই ছিল। ঘরে বাইরে নবাব নানান সমস্যায় জর্জরিত থাকার সুযোগে ইংরেজরা চন্দননগর আক্রমণ করে ফরাসিদের বাণিজ্য কুটির নিজেদের অধিকারে আনে এবং গোটা চন্দননগরের অধিকার নবাবের কাছে দাবি করে। ফরাসিরাও নবাবের কাছে ফরাসিরাও নবাবের সাহায্য প্রার্থনা করে আবেদন জানান। নবাবের কলকাতা জয় ও শওকত জঙ্গের সঙ্গে সংগ্রামে অর্থবল ও লোকবল কমে আসে। মন্ত্রিমণ্ডল যুদ্ধের পক্ষপাতী ছিল না। সমস্যা জর্জরিত সম্রাট নতুন করে আর ইংরেজদের সঙ্গে বিবাদে জড়াতে চাননি। নবাবের এই অক্ষমতার জন্য ফরাসিদের কাছে তিনি লজ্জিত। ঠিক আছে, এই ছিল 3 নম্বর প্রশ্নের উত্তর। এবার 4 নম্বর প্রশ্ন, ওই ভাঙাগড়া খেলা যে তার কিসের তবে ডর, কবির এই মন্তব্যটি কোন ইঙ্গিতবাহী। এখন এই প্রশ্নের উত্তরটা কিভাবে করবে, প্রথমে লিখবে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতায় ভাঙ্গাগড়া খেলা বলতে কবি ধ্বংস ও সৃষ্টির চক্রাকার আবর্তনকে বুঝিয়েছেন।
এবার প্যাসেন্স করে লিখবে, মানে কোন ইঙ্গিত বাইশ তার উত্তরটা বলছি এখন। কালের রথে চড়ে মহাপ্রলয়ের মধ্য দিয়ে মহাকালের বা ভয়ঙ্কর এর আগমন দেখে কবি অগ্রদূতকে ভয় না পেতে বলেছেন। প্রলয় ধ্বংসকারী, কিন্তু এটাও সত্য যে প্রলয়ই সৃষ্টির হাতছানি। ঠিক আছে, এখানে একটা সৃষ্টির পরে র দিয়ে নেবে, সৃষ্টির করে নেবে। প্রলয় আমাদের মধ্যে বেদনাবোধ জাগালেও নতুন কিছু সৃষ্টি করে। প্রলয়ই পারে নবচেতনার আলোকে প্রাণহীন অসুন্দরের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করতে। তাই কবিতায় তার অগ্রদূতকে অভয় দিয়ে বলেছেন প্রলয় চিরসুন্দর, সে ভেঙে আবার গড়তেও পারে, তাই প্রলয়কে ভয় পাওয়ার কিছুই নেই। এই ছিল মানে 4 নম্বর প্রশ্নের উত্তর। এবার 5 নম্বর প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, বাবুটিকে তার স্বাস্থ্য ও 16 আনা শখের পরিচয় দাও। এখন 5 নম্বর প্রশ্ন, এটি তোমাদের লাস্ট প্রশ্ন। এই পার্ট 3 এর উত্তরটা কিভাবে করবে দেখে নাও। এখন বাবুটিকে তার পরিচয়টা দিচ্ছি। বিশিষ্ট সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবির আলোচ্য অংশে নিমাইবাবুর কথায় বাবুটি হলো ছদ্মবেশী গ্রীশ মহাপাত্র ওরফে সব্যসাচী মল্লিক। আচ্ছা, এখানে ছদ্মবেশী, এখানে ছদ্ম বানানটা দয় দেওয়া হবে না, এখানে হবে হলো স দয় ম হবে, ছদ্মবেশী। ঠিক আছে, স দয় ম বয়কার তালবস্যায় দীর্ঘী। ঠিক আছে, ছদ্মবেশী বানানটা ঠিক করে নেবে। এবার তার স্বাস্থ্য এবং শখের যে বর্ণনা দিতে বলেছে তার পয়েন্ট করে লিখবে। প্রথমে লিখবে স্বাস্থ্যের পরিচয়। বছর 30-32-এর সন্দেহভাজন গিরিশ মহাপাত্রের ফর্সা রং রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। রোগা চেহারার মানুষটি যখন কাশতে কাশতে থানায় প্রবেশ করলো তখন তার দেহের সামগ্রিক অবস্থা দেখে মনে হচ্ছিল সেটি দ্রুত বেগে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কিন্তু তার রোগা মুখের দুটি চোখের দৃষ্টি ভারী অদ্ভুত। জলাশয়ের মতো গভীর সে চোখের সঙ্গে খেলা চলবে না, দূরে থাকতে হবে। সেই ক্ষীণ চোখের অতলে কোথাও যেন প্রাণ শক্তি লুকিয়ে আছে, আর সেজন্যই সে বেঁচে আছে। এবার তার 16 আনা শখের পরিচয়, এখন হেডিং করে নেবে তার 16 আনা শখের পরিচয় বলে। তারপরে লিখবে গিরিশ মহাপাত্র যে অত্যন্ত শৌখিন মানুষ তা তার বেশভূষাতেই প্রমাণিত। চুলের বাহারি শার্ট, তাতে সুগন্ধি নেবু তেল, গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, পকেটে বাঘ আঁকা রুমাল, পরনে বিলেতি মকমল পরের কালো শাড়ি, হাঁটু পর্যন্ত মোজা লাল রিবন দিয়ে বাঁধা এবং পায়ে নাল লাগানো বার্নিশ করা পামশু, হাতে হরিণের শিং দিয়ে বাঁধানো বেতের শৌখিন ছড়ি। এসব দেখেই নিমাইবাবু রসিকতার ছলে কথাগুলি বলেছিলেন। ঠিক আছে, এই ছিল তোমাদের পার্ট 3 এর 5টি প্রশ্নের কমপ্লিট উত্তর। এগুলো লিখলেই কিন্তু পার্ট 3 এর সব প্রশ্নগুলোর উত্তর কমপ্লিট হয়ে যাবে। তোমাদের বলে রাখি, যারা আবারও বলি, প্রথমে বলেছি আবারও বলছি, যারা পিডিএফ পেতে চাও তারা অবশ্যই SM টিচিং গাইডের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত সাবজেক্টের পিডিএফগুলো দেওয়া আছে।